শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুইজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। এর আগে দুপুরে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। তাদের মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। পরে বিকেলে আদালতে চার্জশিট দাখিলের সময় রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজিজুল রহমান দুলু আদালতে উপস্থিত ছিলেন। এর আগে ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত জবানবন্দি দেয় আসামি সোহেল রানা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তোলা হয়। শুনানি শেষে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। এই মুহূর্তে আদালতে আছেন সহকর্মী মোহাইমিনুল খান, উপযুক্ত হব তার সঙ্গে। অপু, চার্জশিটে দুই আসামির বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আনা হয়েছে জানাবেন আমাদের। জানান যে ইতিমধ্যে কিন্তু পল্লবী থানা পুলিশ তারা কিন্তু এই চার্জশিটটি দিয়েছে এবং এরপরে কিন্তু এটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যেটি রয়েছে সেখানে কিন্তু এটি এখন অভিযোগ গঠন করা হবে এবং সেটি কিন্তু আজকেই অভিযোগ গঠন করা হবে এমনটা কিন্তু তারা জানিয়েছেন। জানেন যে এর আগে কিন্তু আমরা কিন্তু সিএমএম কোর্টের সামনেই ছিলাম, এখানে সকাল থেকে আমরা অপেক্ষমান ছিলাম। পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হয়েছিল যে সকালে 11টা নাগাদ এই চার্জশিটটি জমা দেওয়ার কথা ছিল তাদের, তবে সেটি কিন্তু প্রায় 4:45 নাগাদ কিন্তু তারা এই চার্জশিটটি এখানে দিয়েছেন। এর আগে কিন্তু এই চার্জশিট প্রকাশের আগে সিআইডি এবং বিভিন্ন মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছিলাম যে এই চার্জশিটটিতে প্রথমে যেটি বলা হয়েছে যে প্রথমে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে, এরপরে কিন্তু তাকে শ্বাসরোধ করে হত্যা করে এরপরে হচ্ছে তার মাথা বিচ্ছিন্ন করা হয়, সেটি কিন্তু চার্জশিটে উল্লেখ রয়েছে এবং তার অভিযোগের প্রেক্ষিতেই এই হত্যায় কিন্তু যিনি প্রধান অভিযুক্ত আসামি যিনি রয়েছেন সোহেল রানা তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জ থেকে এরপরে কিন্তু তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়। তারপরে কিন্তু তারা এখন থেকে কারাগারে রয়েছেন, অর্থাৎ সকাল 11টার দিকে তারা কিন্তু এই সিএমএম কোর্টের হাজতখানায় রয়েছেন। এরপর কিন্তু পরবর্তীতে যদি এখন শুনানি গঠন করা হয় সেক্ষেত্রে হয়তো তখন তাদেরকে তোলা হতে পারে, তবে তারা কিন্তু এখন পর্যন্ত হাজতখানায় রয়েছেন। আমরা সিএমএম কোর্টের সামনে রয়েছি, তবে এখানে শুধুমাত্র যে অভিযোগ যেটি রয়েছে সেটি কিন্তু এখানে দাখিল করা হয়েছে। এর পরবর্তীতে কিন্তু এটি শিশু দমন ট্রাইব্যুনাল যেটি রয়েছে সেখানে কিন্তু এই মামলাটি চলে যাবে এবং সেখানে রাষ্ট্রপক্ষ থেকে যেটি স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছিলেন যে 7 দিনের ভিতরে এই বিচার কাজ সম্পন্ন হবে, এমনটা কিন্তু তিনি দুপুরে জানিয়েছেন। অর্থাৎ এই মামলাটি কিন্তু দ্রুত গতিতে নিষ্পত্তি হতে পারে, সেটি কিন্তু আমরা আগ থেকে আজ করতে পেরেছিলাম এবং অপরাধী যারা রয়েছেন তারাও কিন্তু দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এখন কিন্তু তারা পুলিশ হেফাজতে রয়েছেন। এখন পর্যন্ত সিএমএম কোর্টের সামনে কিন্তু এই পুলিশ চার্জশিট দেওয়ার পরে তারা কিন্তু চলে গিয়েছেন এবং পরবর্তীতে যে শিশু অপরাধ ট্রাইব্যুনাল দমন যেটি রয়েছে সেখানে কিন্তু এটির বিচার কার্য হবে এবং আজকে কিন্তু এটি শেষ দিন, অর্থাৎ কাল থেকে সরকারি ছুটি, সেক্ষেত্রে এটি ঈদের পরবর্তীতে কিন্তু এটি আবারও এটির শুনানি চলবে। সেক্ষেত্রে সব মিলিয়ে বলা চলে যে এই বিচার কার্য কিন্তু আজকে বিকালে যদি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু এটি স্বরাষ্ট্রমন্ত্রী যেমনি বলেছেন যে 7 দিনের ভিতরে এটি সমাপ্ত হবে, সেই ক্ষেত্রে কিন্তু একটি বিচার এটি দৃশ্যমান হবে এবং দেশের মানুষও কিন্তু সেই অপেক্ষমান রয়েছেন এবং প্রধানমন্ত্রী তিনিও বারবার বলছেন যে আসলে এটির এমন একটি বিচার হওয়া উচিত যাতে দেশে আর কোনো কেউ নতুন করে এমন ধরনের নৃশংস অপরাধ ঘটাতে না পারে, সেই বিষয়টি লক্ষ্যে এই রায়টি হবে একটি দৃষ্টান্তমূলক রায় হবে, এমনটা কিন্তু সরকার প্রধান। ধন্যবাদ অপু, আপনি থাকবেন, পরবর্তী আপডেট জানতে আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, সিএমএম আদালতের সামনে থেকে যুক্ত ছিলেন মোহাইমিনুল অপু। সড়কের ঈদযাত্রার দ্বিতীয় দিনে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ভোর থেকে ছিল যানজট। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি বাড়লেও যাতায়াত ছিল নির্বিঘ্ন। সকালের দিকে টাঙ্গাইলে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যানজট 13 কিলোমিটার ছাড়িয়ে যায়। এদিকে যানবাহনের চাপে পদ্মা ও যমুনা সেতুতে বেড়েছে টোল আদায়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে রোববার ভোর 4টা থেকে দীর্ঘ 13 কিলোমিটার এলাকায় দেখা দেয় এই যানজট। হাইওয়ে পুলিশের তৎপরতায় সকাল 10টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
দীর্ঘ সময়ের এই যানজটে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী, গণপরিবহন ও পণ্যবাহী গাড়ির চালকেরা। গজারিয়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণেই মূলত এই দীর্ঘ জট। আমরা ঢাকা থেকে আসছি, কুমিল্লা যাব, এখানে 1 ঘন্টার মতো নিচে বসে আছি। প্রায় আপনার ঘন্টাখানেক উপরে আসছি, এখানে প্রায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কোনো রকম দুর্ভোগ ছাড়া পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার মানুষেরা নিরাপদে ফিরছেন বাড়িতে। যমুনা সেতুতে 24 ঘন্টায় 2 প্রান্ত দিয়ে 32,649টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে 2,96,69,900 টাকা। এদিকে ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত যমুনা সেতু মহাসড়ক 4 লেনের কাজ শেষ হওয়ায় অবস্থা অনেকটাই ভালো। এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত 4 লেনের কাজ শেষ না হওয়া এই 13.5 কিলোমিটার সড়ক এলাকায় জটের আশঙ্কা আছে। এলাকার সংসদ সদস্য জানান, তিনি মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে সার্বক্ষণিক মনিটরিংয়ে আছেন। হাজার হাজার মানুষ তাদের গ্রামে যাচ্ছেন এবং যাত্রা শুরু করেছেন। ইতিমধ্যেই যানজট শুরু হয়েছে। আমরা প্রশাসনের সঙ্গে গতকালও টাঙ্গাইল জেলা প্রশাসক সহ আইন প্রয়োগকারী সংস্থান সহ সবার সঙ্গে কথা হয়েছে। আজকেও আমরা কথা বললাম একটু আগেই। যশোরের মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ, তবে ঢাকার কিছু অংশে সামান্য যানজট থাকলেও বেশিরভাগ সড়কে নির্বিঘ্নে চলাচল করছেন দক্ষিণ পশ্চিম অঞ্চলের চালকরা। তবে অভিযোগ, মহাসড়কের 3 চাকার যানবাহন, নসিমন, করিমন ও মোটরসাইকেলের কারণে অনেক জায়গায় ধীর গতিতে চলছে পরিবহন। হাসান আহমেদ, 71। ফরিদপুরে ঢাকা বরিশাল মহাসড়কের নগরকান্দায় উপজেলার শঙ্করপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের 4 জন ও চালক সহ 5 জন মারা যায়। এছাড়া ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 1 জন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ফরিদপুরের বালিয়াপুর এলাকার বাসিন্দা আলমগীরকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসছিলেন পরিবারের সদস্যরা। বেলা 10টার দিকে নগরকান্দা উপজেলার শঙ্করপাশা এলাকায় এলে বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অসুস্থ আলমগীর, তার বড় ভাই জাহাঙ্গীর, ভাবি মাজেদা, স্ত্রী খুরশিদা এবং মাইক্রোবাসের চালক কাউসার। এখন পরিবারের 4 জনকে হারিয়ে বিমূঢ় হয়ে পড়েছেন পরিবারের অন্য সদস্যরা। ঘটনার পরে আশেপাশের লোকজন ও ফায়ার সার্ভিস কর্মী, হাইওয়ে পুলিশের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে। একটা অ্যাম্বুলেন্সে 4 জন যাত্রী বিআরটিসি গাড়ির সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার সাথে সেই ড্রাইভার সহ 4 জন যাত্রী সহ মোট 5 জন মারা যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এরই মধ্যে নিহতদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন তদন্ত সাপেক্ষে এটা জানা যাবে যে কার দোষ কার গুণ, আমি তো এটা বলতে পারবো না। আমরা যেটা দেখেছি সেটা মুখোমুখি সংঘর্ষ। এই বিষয়ে অনুসন্ধান করলে বিস্তারিত সবকিছু জানা যাবে। বিআরটিসির চালককে আটক? না, বিআরটিসি চালককে আটক করা যায়নি। আমরা এখানে এসে তাকে পাইনি বা এলাকার কোনো লোকজন তাকে আটক করতে। এদিকে ঝালকাঠির নলছিটির খেজুরতলা মানপাশা সড়কে ট্রলি উল্টে চাপা পড়ে নিহত হয়েছেন চালক হানিফ মাঝি। আহত চালকের সহকারীকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শাকিলা শম্পা, 71। বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় কোরবানির হাট জমে উঠেছে চরমোনাইয়ে। ক্রেতারা জানান, এই হাটের প্রধান বিশেষত্ব হচ্ছে এখানে বিক্রেতার জন্য প্রতি পশুর হাসিল মাত্র 100 টাকা। আর এজন্যই এই হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা, খামারি এবং পাইকারদের ভিড় জমে। বিধান সরকারের প্রতিবেদন। বরিশালের এই হাটে মিলে স্থানীয় খামারিদের প্রস্তুত করা গরুর পাশাপাশি চরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ থেকে আসা তরতাজা গরু। অঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটে এবার 50,000 থেকে 10 লাখ টাকা পর্যন্ত দামের গরুর দেখা মিলছে। এটা ফ্রিজিয়ান গরু, এটা 6.5 মণ ওজন আছে। এটার দাম আমি চাচ্ছি 2,25,000। লোকে কাস্টমারে বলতেছে 1,80,000। ওকে আমি বিগত 4.5 বছর পালন করছি। ওর লাইভ ওয়েট আছে এখন 1006 কেজি। আর ওকে আমার দাম চাচ্ছে 7 লক্ষ টাকা। হারিল গাই 1 লাখ টাকা বেশি।
ক্রেতা এবং বিক্রেতারা জানান এই হাটে সবচেয়ে বড় সুবিধা হলো গরু প্রতি মাত্র ১০০ টাকা খাজনা, এছাড়া নেই অন্য কোনো চাঁদা। ভালো আছে, চোতায় টাকা নেয় না কিছু না, আমাদের বিক্রি আলাদা কিনে 100 টাকা, সুযোগ সুবিধা সর্বদিকে ভালো। 1,14,000 আর একটা বেশি 1,30,000। না, এই বাজারে কোনো চান্দা মান্দা নেই, এই বাজারে প্রতি বছরই আসি, এই বাজার তিনি গরু কিনে নিই। ক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় এবার হাটে গরুর দাম কিছুটা কম, এজন্য রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে ভিড় করছেন এই হাটে, কিনছেন পছন্দসই গরু। এবার গরুর দাম একটু কম, গতবার সে অনেক কম, গরু প্রতি 30,000, 20,000, 25,000 করে কম। 17টা গরু আনছি। ধান চাউমিন হে হারে হারে সব কমে আইছে, গরুর বাজার একবারই কম। হ্যাঁ, সস্তা দেখিয়ে তো আইছি, এই জন্য তো আইসি আমরা গরুটা কিনছি তো কটা 10-12টা কিনছি। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান ভাইরাসজনিত লাম্পিস কিংবা অন্য রোগে আক্রান্ত গরু বিক্রি বন্ধে তারা আইনি ব্যবস্থা নেবেন। এজন্য জেলায় 68টি কোরবানির হাটে তাদের 23টি দল কাজ করছে। আমরা কোনো ধরনের অসুস্থ গরু, শুধু লাম্পি না, এটা খুরা রোগ আছে বা অন্য কোনো স্কিন ডিজিজ আছে বা অন্য কোনো রোগে আক্রান্ত গরু আমাদের মার্কেটে আমরা ক্রয় করতে আমরা নিরুৎসাহিত করি এবং বিক্রয় করতে আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব। 2 যুগ ধরে 7 একর জমির উপর প্রতিষ্ঠিত চরমনাই হাটে এবার 6,000-এর বেশি গরু মিলবে। বিধান সরকার, 71, বরিশাল। কোরবানির ঈদকে ঘিরে নরসিংদীর কামারপল্লী এগুলোতে বেড়েছে ব্যস্ততা। ক্রেতাদের চাহিদা মেটাতে দিন রাত কাজ করছে কামার শিল্পীরা। তারা বলছেন সারা বছর অল্প কাজ থাকলেও কোরবানি এলেই কাজ বাড়ে। তবে এই বছর কয়লা, লোহা, শ্রমিক মজুরি ও যন্ত্রপাতির দাম বাড়লেও তুলনামূলক কাজ কম হওয়ায় তারা লোকসানে পড়েছেন। মোবারক হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। হাতুড়ির টুংটাং শব্দ আর আগুনের শিখায় গরম লোহা পিটিয়ে কোরবানিতে ব্যবহারের জন্য নানান ধাতব যন্ত্রপাতি তৈরি করছেন নরসিংদীর কামার শিল্পীরা। বছরের অন্য সময় কাজ কম থাকলেও ঈদকে ঘিরে এখন দিনরাত চলছে কর্মযজ্ঞ। জেলার বিভিন্ন কামারশালায় তৈরি হচ্ছে চাপাতি, দা, বটি, ছুরি, কুড়াল সহ পশু কুরবানির প্রয়োজনীয় সরঞ্জাম। কেউ কিনছেন নতুন যন্ত্র, আবার কেউ পুরনো অস্ত্র শান ও মেরামত করাচ্ছেন। কামার শিল্পীরা জানান গত বছরের তুলনায় এবার কাজ কিছুটা কম। তার উপর কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। ফলে যন্ত্রপাতির দাম বাড়লেও লাভ থাকছে সীমিত। আমরা ওই গত বছর যে রেটটা দিচ্ছি, প্রত্যেকটা কাস্টমাররা আপনারা একটা ব্যায়াম করে গত বছর এত দামে এইবার এত যায়, এইটা তো আমরা জব দিতে পারতেছি না। তারপরে বিভিন্ন ধরনের বুঝাইতে হয়, সাফারি করছে কিন্তু 100 টাকা 300 টাকা মালের দাম তো বাড়ায় আর লইতে দেয়, এই সমস্যা। কষ্ট হইব, দুজনের বেতন আছে 2,000 টাকা 1,000 টাকা হাজিরা করতে দিয়া আঙ্গার কয়লা লোহার টাকা বাদটা খরচের টাকা বাদটা পরে না আমার বাজেট আপনার ঈদের সময় বেশি থাকে। ঈদের সময় যেরকম আপনার চাকু, ছুরি, তারপরে জবাই চাকু, চাপাটি, তারপরে বগি দাও, এগুলো আর কি বেশি চলে। তবে মান ভালো হওয়ায় জেলার বাইরে থেকেও ক্রেতা আসছেন এসব যন্ত্রপাতি কিনতে। যন্ত্রের আধুনিকায়নের জন্য আমরা তাকে ট্রেনিং দিয়ে থাকি এবং ট্রেনিং শেষে তার দক্ষতা বাড়ানোর জন্য যে আধুনিক যন্ত্রপাতি আছে সেইটা কেনার জন্য আমরা তাদেরকে 18,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং লাভ কমে যাওয়ায় ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা ও আধুনিকায়ন। শাকিলা শম্পা, 71। কোরবানির ঈদের টানা ছুটিতে আমদানি ও রপ্তানি চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এই অবস্থায় চট্টগ্রাম বন্দর, কাস্টমস, C&F ব্যাংক সহ 26টি সহযোগী প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান জেটি ও বহির্নোঙরে পণ্য খালাস স্বাভাবিক রাখতে আলাদা 3টি টাস্ক ফোর্স ও 10টি স্পেশাল টিম গঠন করা হয়েছে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ঈদ সামনে রেখে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সচল রাখতে বিশেষ নজরদারি ও সমন্বয় কার্যক্রম বাড়ানো হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের গঠন করা টাস্ক ফোর্স কাজ করবে নগরে বাল্ক পণ্য যেটিতে কন্টেইনার ওঠানামার তদারকি ও বন্দরে জলসীমা নিরাপত্তা নিশ্চিত করবে। বহির্নোঙরের পণ্য খালাসের জন্য একটা টাস্কফোর্স কাজ করবে, পাশাপাশি আমাদের জেটি এবং ইয়ার্ডে কাজ করার জন্য একটা টাস্কফোর্স কাজ করবে, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে সুনির্দিষ্টভাবে রাখার জন্য আমরা আর একটা পৃথক টাস্কফোর্স করব যারা নিরাপত্তা ব্যবস্থাটা দেখাশোনা করবে। এ নিয়ে ব্যবসায়ীরা জানান, বন্দরে কন্টেইনার প্রবেশ ও পণ্য খালাস চালু থাকলেও ঈদের বন্ধে কন্টেইনার ওঠানামা অনেকটা স্বাভাবিক থাকে, কিন্তু ডেলিভারি একেবারে শূন্যের কোঠায় নেমে আসে। এ অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন গার্মেন্টস ব্যবসায়ীরা। বন্দর এবং কাস্টমসকে অনুরোধ করব এই বন্দরটাকে যাতে তারা কোনোভাবে বন্ধ হিসেবে না নিয়ে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য কন্টিনিউয়াসলি ওপেন রাখে, কারণ আপনার যদি ওপেন না থাকে তাহলে আমাদের একটা ফ্যাক্টরি খোলার পরে আমরা গুডসগুলো যদি ইনহাউস করতে না পারি তাহলে কিন্তু আমরা প্রোডাকশন গ্যাপে পড়ে যাব, এবং আমরা যদি অন টাইমে এক্সপোর্টগুলো দিতে না পারি কিন্তু আমরা খোলার পরে কিন্তু আবার আমরা বেতনের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে। এদিকে চট্টগ্রাম কাস্টম হাউসও ঈদের বন্ধে শুল্কায়ন চালু রাখতে আলাদা 10টি বিশেষ টিম গঠন করেছে। কার্যক্রম চালিয়ে রাখার জন্য আমাদের শুল্কায়ন, আমাদের এক্সামিনেশন প্রসেসকে ঠিক রাখার জন্য যতটুকু লোকবল প্রয়োজন ঠিক ততটুকু লোকবল এখানে পদস্থ থাকবে। বন্দর কেন্দ্রিক 21টি বেসরকারি অফ ডকে আমদানি রপ্তানি কার্যক্রম বেড়েছে 50 থেকে 55%। স্বাভাবিক সময়ে প্রতিদিন 7,500 রপ্তানি কন্টেইনার এবং 2,500 আমদানি কন্টেইনার হ্যান্ডেলিং হলেও এখন তা বেড়েছে। 21টি বেসরকারি আইসিডিতে রপ্তানি পণ্যের চাপ প্রায় 30% বৃদ্ধি পেয়েছে, যেখানে স্বাভাবিক সময়ে বেসরকারি আইসিডিগুলোতে 7 থেকে 7,500 রপ্তানি পণ্যবাহী কন্টেনারের মজুদ থাকে, সেটা বর্তমানে প্রায় 11,000-এর কাছাকাছি। পাশাপাশি আমদানি পণ্যের ডেলিভারির ভলিউমও বেসরকারি আইসিডিগুলোতে প্রায় 25% বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন ডিপোগুলো প্রায় 3 থেকে 3,500 রপ্তানি পণ্যবাহী ট্রাক রিসিভ করছে, পাশাপাশি 2,500 থেকে 3,000 রপ্তানি পণ্যবাহী কন্টেনার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে জাহাজীকরণ করছে। আর ব্যবসায়ীর নেতারা বলছেন, শুধু বন্দর খোলা রাখলে হবে না, ব্যাংক বন্ধ থাকলে পে অর্ডার হবে না, শিপিং এজেন্ট না থাকলে ডেলিভারি অর্ডারও মিলবে না। শাকিলা সিথি, 71। কোরবানির ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে মশলা পণ্যের আমদানি, ফলে পাইকারি ও খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে। এবার জিরার দাম কমেছে, পাশাপাশি কমেছে সাদা এলাচ, কালো এলাচ, রসুন ও পেঁয়াজের দাম। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। কোরবানি ঈদ উপলক্ষে মশলার চাহিদার সাথে বেড়েছে আমদানিও, ফলে পাইকারি ও খুচরা বাজারে কমেছে দাম। এর আগে দিনে 5 থেকে 6টি করে মশলা বোঝাই ভারতীয় ট্রাক আসতো, এখন আসছে 20 থেকে 22টি ট্রাক। আলহামদুলিল্লাহ বেচা বিক্রি খুব ভালো হচ্ছে। গত বছরের তুলনায় মশলার দাম এবার অনেক কম, জিরা প্রতি 500-700 টাকা কেজিতে কম। ব্যবসায়ীরা জানান, হিলিতে পণ্যের দাম কম হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে মশলা কিনতে আসেন অনেকে। তবে দেশের বাজারে কোরবানি ঈদের আগে বাড়ে জিরা, এলাচ, আদা, রসুন থেকে শুরু করে সব ধরনের মশলার দাম। কোরবানি ঈদকে সামনে রেখে মশলার দাম যেহেতু কমে গেছে, দূর দূরান্ত থেকে লোকজন আসলেও আশা করা যায় মশলার দাম আমাদের কাছে যেটা নিচ্ছে কিনাদের কাছ থেকেও হয়তো 10 টাকা থেকে 5 টাকা কম নিতে পারে। অনেকে দেখা যাচ্ছে যে দাম বেশি হলে, মানে দাম বেশি হয় পূর্বাভাস হলে বেশি বেশি করে কিনে রাখতেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরও দামের উপর। ক্রেতারা বলছেন, এবার সাদা এলাচ বিক্রি হচ্ছে 4,500 থেকে 5,200 টাকা, যা আগের বছর ছিল 5,500 থেকে 6,000 টাকা। ক্রেতাদের উদ্দেশ্যে বলা একটাই, ক্রেতারা এখন যে মশলা রেট কমাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। ঈদ উপলক্ষে দেশের বাজারে মশলার চাহিদা মেটাতে আমদানিকারকরা আমদানি বাড়িয়ে দেন। জিরা, এলাচ এই ধরনের আইটেমগুলো আমদানি অনেক বৃদ্ধি পেয়েছে এবং বাজারও তুলনামূলকভাবে অনেক স্থিতিশীল। মানে গত ঈদুল আজহা থেকে এবারের বাজার অনেক কম, এই জন্য ক্রেতারা অনেক সন্তুষ্ট। মশলার দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের নজরদারি আশা করেন সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, 71। দাম কিছুটা বেশি হলেও বিদেশে রপ্তানির পাশাপাশি দিন দিন দেশের বাজারে চাহিদা বাড়ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে চাষ করা আমের। উৎপাদকরা বলছেন, দাম কেজিতে 30 টাকা করে বাড়তি হলেও এই পদ্ধতিতে আম চাষ করালে শুদ্ধতা নিশ্চিত করা যায়। দেশের বাইরের চাহিদা মিটিয়ে দেশের বাজারেও ব্যাগিং পদ্ধতিতে চাষ করা আম জনপ্রিয় করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশেদুল হক রুশোর প্রতিবেদন।
আম চাষি ও বাগান মালিক আনোয়ারুল হক গত বছরের মতো এবারও দেশের আম রপ্তানির উদ্দেশ্যে বাগানের আমে ব্যবহার করেছেন ফ্রুট ব্যাগ। আম রপ্তানিতে ফ্রুট ব্যাগিং এর বিকল্প নেই জানিয়ে তিনি জানালেন, ধীরে ধীরে দেশি ভোক্তাদের কাছেও এই পদ্ধতিতে চাষ করা নিরাপদ আমের চাহিদা বাড়ছে। যারা রপ্তানিকারক আছে তারা এখান থেকে আম নিয়ে যায় এবং রপ্তানি করে, এবং এখন কিন্তু দেশের লোকও বুঝতে পেরেছে যে এটা নিরাপদ বালাইমুক্ত আম। কারণ এই ব্যাগগুলা আপনার 1 মাস থেকে 40 দিন পর্যন্ত ভ্যারাইটি ওয়াইজ এর গাছে লাগানো থাকে। আমের বয়স যখন 1 থেকে 1.5 মাস, সে সময় এই ব্যাগ পরিয়ে দেওয়া হয়, থাকে আম নামানোর আগ পর্যন্ত। এর ভেতরেই বাহিরের কোনো কিছুর স্পর্শ ছাড়া বেড়ে ওঠে নিরাপদ আম। এই ব্যাগের কারণে কোনো পোকা টোকা ধরা হয় না, আর বিষও দেওয়া লাগে না। এই আমটা তার জন্য পরিষ্কার হয়ে থাকে। পানি কম লাগবে, আমটা ভালো থাকবে, সাইজ বড় হবে, আমটা দেখেছে বাজারে দামে বিক্রি হবে। এদিকে ভোক্তাদের জন্য নিরাপদ আম নিশ্চিত করতে চাষি ও বাগান মালিকদের ফ্রুট ব্যাগিং এ আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদেরকে ব্যাগিং এ উদ্বুদ্ধ করছি। আমাদের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প আছে, যেখান থেকে কিন্তু প্রদর্শনী দেওয়া হচ্ছে ব্যাগিং এ। এক একটা প্রদর্শনী থেকে প্রায় 3,000 3,500 ব্যাগ কিন্তু কৃষকরা পাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর রাজশাহী জেলায় প্রায় 40 লাখ ফ্রুট ব্যাগিং করা হয়েছে, আর মোট আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,43,393 মেট্রিক টন। রাশিদুল হক, রুশো, 71, রাজশাহী। পাবনার সাথে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এলাকার সংসদ সদস্য জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমানের নির্দেশেই তার কর্মীরা এই হামলা করে। তবে অভিযোগ অস্বীকার, তথ্য ছবিতে প্রতিবেদন। পাথাইল হাট এলাকার বাসিন্দারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এলাকার বিএনপি ও জামায়াত সমর্থকদের বিরোধ বাড়ছিল। সবশেষ গত 22 মে দুপুরে ঈদগাহ মাঠে প্যান্ডেল বানানো নিয়ে মুখোমুখি অবস্থান নেন দুই পক্ষ। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ওই দিন সন্ধ্যায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতা হযরত আলীর নেতৃত্বে বিএনপি কর্মীদের মারধরের পর বাড়িঘর ও দোকানে লুটপাট চালানো হয়। চাঁদা না দেওয়ার কারণে আমাদের সামনে যে দোকানটা ছিল, দোকানে লুটপাট, অনেক টাকা ছিল, সার পাস ছিল বা ক্যাশ টাকা ছিল, খাতাপাতি মানে জাতীয় যা ছিল, দুধের ক্যান ট্যান সমস্ত জিনিস লুটপাট করে নিয়ে গেছে। তাহলে ওখান থেকে আমরা এখানে আবার পরবর্তী দোকান দিছি। এখানে দোকান দেওয়ার পরে একই অবস্থায় মাইকিং করছে নজু। মাইকিং করার পরে আপনার মোট লোকজন আসে, আমরা 4-5 জন আসলে আমার তারা ধরি, এরা দোকানপাট কুপা মুপা লুটমুট করে নিয়ে চলে গেছে। এখানে খাল দখল থেকে শুরু করে, জমি দখল থেকে শুরু করে আরো দোকানপাট লুটপাট থেকে আপনারা তো নিজেরাই দেখলেন কি করেছে আমাদের উপর হামলা। মসজিদের মাইক দিয়ে লোক জড়ো করার পর মানে অস্ত্র শস্ত্র নিয়ে এসে যে লুটতরাজ চালায়। এই ঘটনায় শুক্রবার রাতেই বিএনপি সমর্থিত ভুক্তভোগীরা 20 জনের নাম উল্লেখ করে সাঁথিয়া থানায় মামলা করলে প্রধান আসামি হযরত আলী সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তার হচ্ছে 2টা দোকান ভাঙছে, তারপর হচ্ছে কি কয় বাড়ির গাছ টাছ ভাঙছে, ভালো ধরনের ক্ষতি করছে। মামলা দিচ্ছে, মামলা নিচ্ছি, 4 জন আটক করছি, জেল হাজতে প্রেরণ করছি। আর বাকি জেলা আছে সেটা আমরা আইনত ব্যবস্থা যথাযথভাবে নিচ্ছি আর কি। তবে হামলার ঘটনায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন এলাকার সংসদ সদস্য। তিনিও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচার হতে হবে। এক্ষেত্রে দলীয় কোনো প্রভাব আমরা খাটাই না। আমার দলের কেউ করেছে বলে এটা আমি প্রথম শুনলাম আপনার কাছে, আমি বিশ্বাস করি না আমার দলীয়। ঘটনার পর এলাকার পরিস্থিতি থমথমে। আতঙ্কে রয়েছে পাথাইল গ্রামের বিএনপির সমর্থকেরা। বনশ্রী হালদার, 71। লক্কর ছক্কর দেশি সাইকেলে চড়ে দেশ ভ্রমণ করছেন পটুয়াখালীর সানাউল্লাহ। নিজের শহর পটুয়াখালী থেকে পর্যটন শহরে পৌঁছেছেন 38 দিনে। এরপর যাবেন পঞ্চগড়। তিনি বলছেন, তার লক্ষ্য সমাজ থেকে ধনী দরিদ্রের বৈষম্য দূর করার বার্তা ছড়ানো। এই দীর্ঘ যাত্রাপথে তিনি থেমে থেমে মানুষকে সেই বার্তাই দিচ্ছেন। আরও জানাচ্ছেন কামরুল ইসলাম মিন্টু। এই সাইকেলটি জাবা, ফিনিক্স, টিনক্স, বিয়ানকি বা মেরিডার মতো আরামদায়ক মডেলের সাইকেল নয়। খুব সাধারণ এবং বহুল ব্যবহৃত সাইকেল নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন সানাউল্লাহ চৌধুরী জুয়েল।
নিজ শহর পটুয়াখালী থেকে ৩৮ দিন পর পৌঁছেছেন পর্যটন রাজধানী কক্সবাজারে। আমার এই ভ্রমণের পাশাপাশি আমি একটা মেসেজ বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই, গরিব দুঃখীর খবর নিন, ক্ষুধার্তদের খাবার দিন। তিনি আরও জানান, যাত্রাপথে তিনি দেখছেন কিভাবে একটি দেশের সংস্কৃতি বদলায়। তিনি দেখছেন জীবনে বেঁচে থাকতে মানুষের সংগ্রাম। অনেক প্রকার মানুষ আমি দেখছি, মানে ওইরকম আমারই চোখে এখনো পড়ে নাই। আসলে মানুষের প্রতি মানুষের ওরকম এখন দরদটা এখন নাই আর কি, বোঝা যাচ্ছে। জুয়েল 2022 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক শেষ করেন। জীবন থেকে নেওয়া শিক্ষায় তিনি বুঝেছেন আমাদের সমাজে মানুষে মানুষে বৈষম্য আছে, তবে মানুষ চাইলে সে বৈষম্য দূর করা যায়। কক্সবাজার থেকে আমি এখানে আজকে থাকবো, কালকে টেকনাফ যাবো আর কি, কেননা বাংলাদেশের দক্ষিণ সীমান্ত হলো টেকনাফ। আমি বাংলাদেশের 64 জেলা 50 দিনে ভ্রমণ করে কমপ্লিট করে আমার নিজ জেলা পটুয়াখালী গিয়ে পৌঁছতে চাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া হয়ে দেশের 64 জেলায় সাইকেলে চড়ে তিনি ছড়াতে চান বৈষম্য মুক্তির বার্তা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।